আসসালামু আলাইকুম। এই অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথু মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। মিশরের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল, আজ থেকেই কার্যকর। সহানুভূতি নয়, আগ্রাসন বন্ধে দরকার স্থায়ী সমাধান, এটিএন বাংলাকে বললেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ রামাদান। এবং করোনা সংক্রমণ আশঙ্কাজনকভাবে বাড়ায়, টেকনাফে ৩০ মে পর্যন্ত বিশেষ লকডাউন, চলাচলে কঠোর বিধিনিষেধ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। মিশরের মধ্যস্থতায় গাজায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল। আজ বাংলাদেশ সময় ভোর ৫টা থেকে এই অস্ত্রবিরতি কার্যকর হয়। বৃহস্পতিবার ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই সম্মতি আসে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। ইসরায়েলি মন্ত্রিসভার বিবৃতিতে বলা হয়েছে, মিশরের প্রস্তাবে তারা যুদ্ধবিরতিতে গেলেও এটা হবে পারস্পরিক ও নিঃশর্ত। এদিকে যুদ্ধবিরতি ঘোষণায় রাস্তায় নেমে উল্লাস প্রকাশ করেন ফিলিস্তিনিরা। তবে হামাস জানিয়েছে এটা ইসরায়েলের পরাজয় এবং তারা এখনও সতর্ক আছে। এদিকে এই উদ্যোগের জন্য টুইটারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশংসা করেছেন মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি। টানা ১১ দিন ধরে ইসরায়েল ও গাজা নিয়ন্ত্রণকারী হামাসের পাল্টাপাল্টি হামলায় অন্তত ২৩২ জন ফিলিস্তিনি মারা গেছেন, যাদের মধ্যে অর্ধশতাধিক শিশু। এতে ইসরায়েলের হামাসের ছোড়া রকেটে নিহত হয়েছে ১৩ জন। গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে লেবাননে সমাবেশ করেছেন স্থানীয় ফিলিস্তিনি নাগরিকরা। ওই বিক্ষোভ সমাবেশ থেকে ফাঁকা গুলি ছুড়লে কুলসুম বেগম নামে এক বাংলাদেশি নারী কর্মী সহ কয়েকজন লেবানিজ গুলিবিদ্ধ হন। গুরুতর আহত কুলসুম বেগম বৈরুতের রফিক হারিরি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হঠাৎ করে এলাকায় করোনা ভাইরাস সংক্রমণের হার আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় কক্সবাজারের টেকনাফে আজ থেকে ১০ দিনের বিশেষ লকডাউন শুরু হচ্ছে। মহামারী পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসনের এক ভার্চুয়াল সভায় গতকাল এই সিদ্ধান্ত নেওয়া হয়। টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী জানান, বিশেষ এই লকডাউনে ৩০ মে পর্যন্ত। এ সময় টেকনাফ থেকে কেউ বাইরে যেতে পারবে না এবং বাইরের কেউ সেখানে প্রবেশ করতে পারবে না। ওষুধের দোকান ও হাসপাতাল ছাড়া হাটবাজার সহ সব ধরনের দোকানপাট বিকেল ৫টার পর বন্ধ থাকবে। চিকিৎসার কাজে অসুস্থ রোগী আনা নেওয়ার ক্ষেত্র ছাড়া যানবাহন চলাচলও বন্ধ থাকবে। তথ্য চুরির অভিযোগে অফিশিয়াল সিক্রেটস আইনে করা মামলায় সাংবাদিক রোজদিনা ইসলামের জামিনের আদেশ দেওয়া হবে রোববার। জামিন আবেদনের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম বাকি বিল্লার ভার্চুয়াল আদালত এদিন ঠিক করেন। হুমায়ুন চিশতির রিপোর্ট। ভার্চুয়াল আদালতে জামিন শুনানির কারণে সাংবাদিক রোজিনা ইসলামকে এদিন আদালতে আনা হয়নি। তার অনুপস্থিতিতে বেলা ১টায় জামিন শুনানি শুরু হয়। দুপুর ২টায় উভয় পক্ষের যুক্তি উপস্থাপন শেষ হলেও আদেশ দেননি আদালত। বিকেল ৪টার দিকে আদালত জানান, আদেশ দেওয়া হবে রোববার। শুনানিতে জামিনের পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরে রোজিনা ইসলামের আইনজীবী বলেন, তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা ত্রুটিপূর্ণ এবং সাজানো। এজাহারে যে অভিযোগ আনা হয়েছে তা অফিসিয়াল সিক্রেটস আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এছাড়া একজন নারী সাংবাদিক ও তার অসুস্থতার বিবেচনায় তিনি জামিন পাওয়ার যোগ্য। যেহেতু তিনি ফিমেল নারী এবং যেহেতু তিনি অসুস্থ, যেহেতু অফেন্সটা বেইলেবল এবং সর্বোপরি জামিন পাওয়ার জন্য তিনি এই বিজ্ঞ আদালতের বিবেচনা পাওয়ার যোগ্যতা রাখেন, সুতরাং দয়া করে তার বিষয়টা জামিন মঞ্জুর করা হোক। আমরা বলেছি যে আসামির বিরুদ্ধে যে আনিত অভিযোগ সেটা হচ্ছে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন। অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট 1923 3 এবং 5 ধারার কোনো উপাদান এই এজাহারের গর্ভে নেই। জামিন পাওয়াটা তার প্রতি কোনো অনুগ্রহ নয়, জামিন পাওয়াটা তার প্রতি কোনো অনুকম্পা নয়, বরং জামিন পাওয়াটা হচ্ছে তার মৌলিক অধিকার। জামিনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, রোজিনা ইসলামের বিরুদ্ধে আনা অভিযোগ জামিন অযোগ্য। এছাড়া জামিন দেওয়া হলে তিনি সাক্ষীকে প্রভাবিত করতে পারেন। তিনি তার দোষ স্বীকার করে একটি বক্তব্য দিয়েছেন, যেটা বিভিন্ন ইউটিউব এবং বিভিন্নভাবে ভাইরাল হয়েছে, এবং তিনি সেখানে বলেছেন, আমি অপরাধ করেছি, আমাকে ক্ষমা করে দিন, আমি মুসলেকে দিয়ে চলে যাব। আমরা বিজ্ঞ আদালতে বলেছি এই ভিডিও ফুটেজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান, আমরা সেটি বিজ্ঞ আদালতকে উপস্থাপন করব এবং বিজ্ঞ আদালতকে আরও বলেছি এই ভিডিও ফুটেজ দেখার পরে বিজ্ঞ আদালত যেন সিদ্ধান্ত দেন। এদিকে রোজিনা ইসলামের জামিন হবে এমন খবরে দিনভর কাশিমপুর কারাগারের সামনে ছিল গণমাধ্যম কর্মীদের ভিড়।
কারাগার ও আশেপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। রোজিনা ইসলামের সাথে যা ঘটেছে তা দুঃখজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। তিনি বলেন, বর্তমান সরকার গণমাধ্যম বান্ধব হলেও কিছু লোকের কারণে এমন বদনাম হচ্ছে। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কেয়ানের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। ঘটনা ঘটছে, খুব দুঃখজনক ঘটনা। সেইটা হেলথ মন্ত্রণালয় ম্যানেজ করা উচিত। আমরা বলতে পারি এটা আমার সরকারের জন্য দুঃখজনক ঘটনা, এবং আপনি মেবি রাইট, গুটিকত লোকের কারণে এই বদনামটা হচ্ছে। আইন ও ফরেন মিনিস্ট্রি হিসাবে আমাদের এটা ফেস করতে হবে। অনেকে আমাদের এই নিয়ে প্রশ্ন করবে। রাজধানীর পল্লবীতে দিনে দুপুরে শিশু সন্তানের সামনে বাবাকে হত্যার প্রধান পরিকল্পনাকারী লক্ষ্মীপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য এম এ আউয়ালকে ভৈরব থেকে গ্রেপ্তার করেছে র্যাব। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শাহিন উদ্দিনকে গত রোববার কুপিয়ে হত্যা করা হয়। রিপোর্ট মাহমুদুর রহমানের। কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আলোচিত এই মামলার প্রধান পরিকল্পনাকারী লক্ষ্মীপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল সহ 3 আসামিকে গণমাধ্যমের সামনে হাজির করে র্যাব। সংবাদ ব্রিফিংয়ে র্যাব জানায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে শাহিন উদ্দিনকে সুমন, টিটু সহ কয়েকজন মিলে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। আর এই হত্যার মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতা সাবেক এই সংসদ সদস্য। পালিয়ে যাওয়ার পূর্বে সুমন ঘটনার মূল হোতা, মূল পরিকল্পনাকারী 1 নম্বর আসামিকে মোবাইল ফোনে জানায়, স্যার ফিনিশ। পল্লবী 12 নম্বর সেকশনের 31 নম্বর রোডে গত রোববার 7 বছরের শিশু সন্তানের সামনে দিনে দুপুরে এভাবেই মধ্যযুগীয় কায়দায় কুপিয়ে হত্যা করে শাহিন উদ্দিনকে। মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এক পর্যায়ে নিথর দেহ রেখে বীরদবে রক্তমাখা ছুরি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে সন্ত্রাসীরা। আশপাশের বাসা থেকে অনেকে নৃশংস হত্যার দৃশ্য দেখলেও শাহিন উদ্দিনকে বাঁচাতে কেউ এগিয়ে আসেননি। এ ঘটনায় নিহতের স্ত্রী আকলিমা বেগম বাদী হয়ে লক্ষ্মীপুরের সাবেক এই সংসদ সদস্য এম এ আউয়াল সহ 20 জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হেনস্থা ও মামলার প্রতিবাদ এবং তার মুক্তির দাবিতে বাহরাইনের প্রতিবাদ করেছেন প্রবাসীরা। বাংলাদেশ সাংবাদিক ফোরাম বাহরাইন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বশির আহমদ। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন বাহরাইনের সভাপতি মোহাম্মদ কায়েস আহমেদ, সাংবাদিক আব্দুল কাদের, নাজির আহমেদ, শাহিন শিকদার ও সাইফুল ইসলাম। আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে নিউ ইয়র্কে বিক্ষোভ সমাবেশ করেছেন প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন সংগঠন। বৃহস্পতিবার জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় এই সমাবেশের আয়োজন করে সিভিল সোসাইটি নিউ ইয়র্ক নামের প্রবাসী বাংলাদেশিদের একটি অরাজনৈতিক সংগঠন। ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাষ্ট্র শাখা, সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকা, উদীচী যুক্তরাষ্ট্র শাখা, নিউ ইয়র্কের গণজাগরণ মঞ্চ সহ প্রোগ্রেসিভ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা সমাবেশে অংশ নেন। এবারে পার্টেক্স খেলার খবর। সুইজারল্যান্ডের লুজানে আর্চারি বিশ্বকাপ স্টেজ 2 এর রিকার্ভ মিশ্র দ্বৈতের ফাইনালে উঠেছেন রোমান সানা এবং দিয়া সিদ্দিকি। সেমিফাইনালে কানাডাকে 5-3 ব্যবধানে হারিয়ে ফাইনালের মঞ্চে পা রাখে বাংলাদেশ। প্রথম সেটে 37-32 ব্যবধানে জয়ের পর দ্বিতীয় সেটেও 40-37 ব্যবধানে জিতে নেয় রোমান দিয়া জুটি। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর তৃতীয় সেট 37-36 পয়েন্টে জিতে ঘুরে দাঁড়ায় কানাডার জুটি, কিন্তু শেষ পর্যন্ত আটকাতে পারেনি বাংলাদেশকে। চতুর্থ সেটে 35-35 টাই করে জয় তুলে নেয় দল। আগামী রোববার সেরা হওয়ার লড়াইয়ে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে ইরানকে 5-3 সেটে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠেন রোমান দিয়া জুটি। কোয়ার্টার ফাইনালে তারা হারান স্পেনকে। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। মিশরের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল, আজ থেকেই কার্যকর।
সহানুভূতি নয়, আগ্রাসন বন্ধে দরকার স্থায়ী সমাধান, এটিএন বাংলাকে বললেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ রামাদান। এবং করোনা সংক্রমণ আশঙ্কাজনকভাবে বাড়ায় টেকনাফে 30 মে পর্যন্ত বিশেষ লকডাউন, চলাচলে কঠোর বিধিনিষেধ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।